উনি যদি কোনো অপরাধ করে থাকতেন, আপনারা যারা ট্রাইব্যুনালে, আমি ওনার পক্ষে সাক্ষী দিয়েছি, তারা 16-17 জন সাক্ষী দিয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান খোলা আদালতে বলেছে যে সরকার পক্ষ ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। আমি বিস্মিত যে একজন বিচারক এই কথা বলার পরে উনি বলেছেন যে উনি নিজে খতিয়ে দেখেছেন। বিচারক কি কোনো দিন অভিযোগ আসলেই তাকে মানে শাস্তি দিতে হবে, এটা বিচারকের কাজ, নাকি বাদী পক্ষ প্রমাণ করতে পারলে বিচারকের কাজ? আমি আপনার কাছে প্রশ্ন রাখছি। বিচারকের কাজ হলো বাদী পক্ষ যদি প্রমাণ করতে পারে, যদি বাদী পক্ষ প্রমাণ করতে পারে তাহলে প্রমাণ রায় দিবে, না হলে খালাস দিবে। উনি খোলা আদালতে, যারা ছিল আপনি জিজ্ঞাসা করে দেখতেন, খোলা আদালতে বলেছে বাদী পক্ষ কিছু প্রমাণ করতে পারেনি, ওনার অভিযোগ প্রণীত হয়নি। কিন্তু উনি এটাও বলেছেন যে ওনারা তদন্ত করে দেখেছেন। কি তদন্ত করেছেন না করেছেন এটা কোনো পরিষ্কার নয় আমাদের কাছে। তো এটার উপর উনি রায় দেওয়া একটা হাস্যকর ব্যাপার। এটা একটা প্রহসনের ট্রাইব্যুনাল। এটার মধ্যে শুধু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মধ্যে শুধু ইন্টারন্যাশনাল শব্দটাই ইন্টারন্যাশনাল, আর কোনো কিছু ইন্টারন্যাশনাল নয়। আপনার ট্রাইব্যুনালের প্রথম চেয়ারম্যান ছিলেন নাসিম সাহেব, সম্ভবত আমার নামটা যদি ভুল না বলে থাকে। উনি যে স্কাইপ কেলেঙ্কারি করেছে এটা আপনারা জানেন। এবং উনি 91 সালের যখন জামাত বিএনপিকে সমর্থন দিল, আওয়ামী লীগ 3টা মন্ত্রী 7টা মহিলা এমপি পদ অফার করার পরেও তাদেরকে সমর্থন না দিয়ে জামাত বিএনপিকে সমর্থন দিল। তারপরে তারা আওয়ামী লীগ তাদের বি টিম দিয়ে তারা একটা ঘাতক নন কমিটিকে প্রতীক বিচার করলে, তারা রায় করলো। তখনও কিন্তু তারা ওনাকে যুদ্ধাপরাধী বলেনি, তারা ঘাতক বলেছে। সারা জীবন তারা ঘাতকই বলেছে। হঠাৎ করে তারা 1971-এ 30 বছর পরে কেন তারা এই মুক্তি নাম দিল, যুদ্ধাপরাধীর নাম দিল? আমি যাই যুদ্ধাপরাধীদের বিচার হোক, আপনারা কেন 195 জন যুদ্ধাপরাধীকে বিনা অপরাধ মুক্তিতে ছেড়ে দিলেন? শেখ সাহেব যারা পাকিস্তানের অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন, শেখ সাহেব তাদেরকে দালাল আইন করেছিলেন। কয়েকজনের বিচার করার পরে কোনো সাক্ষ্য প্রমাণ না পেয়ে উনি ওই আইন বাতিল নিজেই করে দিয়ে গেছেন। তারপর স্বাধীনতা এটার পর কী ধরনের তামাশা! আমি তো মনে করি এখানে বিদেশি চক্রের ষড়যন্ত্র আছে। আর ওনার বিরুদ্ধে এত তো প্রচারণা করার পরে ওনার যেই বর্ণাঢ্য জানাজা হয়েছে, এই দেশের মানুষ যে ওনাকে রাজকীয়ভাবে বিদায় করে দিয়েছে, এটা প্রমাণ করেছে এই দেশে উনি ইতিহাসের মুকুটহীন রাজা। আমি দৃঢ়ভাবে বলতে চাই উনি ইতিহাসে বাংলাদেশের না, শুধু উনি একজন সর্বকালের, আমি বলবো না বিবিসি জোর করেছে সর্বকালের, এটা তো তার তামাশা। সর্বকালের ভবিষ্যতের কথা তারা জানে কেমনে? অদৃশ্যের মালিক আল্লাহ, ভবিষ্যতের মালিক আল্লাহ। সুতরাং বিবিসি সেই সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাংলা জরিপ করেছেন, এটা হাস্যকর। তারা ভবিষ্যতের কথা বলতে পারে না। আজকে থেকে 100 বছর পরে কোনো ভালো বাঙালি হবে কিনা। তো বিবিসির মতো তো বলছেন কী করে এই ধরনের টাইটেল দিয়ে তামাশা করে আমি জানি না। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই অধ্যাপক গোলাম আজম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাঙালি। উনি একজন মেধাবী ছাত্র, স্কুলে বরাবর ফার্স্ট হয়েছেন, এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত উনি মেধা তালিকায় পাশ করেছেন। উনি ডাকসুর জিএস ছিলেন, উনি ফজলুল ভিপি ছিলেন, উনি রাষ্ট্রভাষা পাকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উনি প্রথম ব্যক্তি ডাকসুর জিএস হিসাবে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে লিয়াকত আলী খানের কাছে ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের মাঠে ছাত্র জনতার তুমুল করাতেন উনি মেমোরেন্ডাম পেশ করেছেন। উনি ভাষা আন্দোলন করতে গিয়ে 52 সালে জেল খেটেছেন, 48 সালে জেল খেটেছেন, 55 সালে ওনাকে জেল কাটা হয়েছে, ওনাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। তো ওনার অবদান এই দেশে গণতন্ত্র, উনি যে 1951 সালে আপনার বিএনপি জামাত যদি বিএনপি আমি কাউকে মানে কোনো সমর্থন না দিত, তাহলে এই দেশটা গণতান্ত্রিক ক্রাইসিস হয়ে যেত। এই গণতান্ত্রিক উত্তরণের জন্য উনি বিনা শর্তে বিএনপিকে সমর্থন দিয়েছেন। অধ্যাপক গোলাম আজমের অবদানে দেশের রাজনীতিতে একদিন মানুষ এখন না বুঝলে বুঝবে। উনি ইতিহাসে শুধু সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের না, আমি বলবো উনি যে সর্বশ্রেষ্ঠ বাংলাদেশে। ওনার মতো মেধাবী, ওনার মতো দূরদর্শী, ওনার মতো প্রাজ্ঞ এই দেশে আমরা অভাগা জাতি। আমার বাবা বলে বলছেন আমরা অভাগা জাতি, যে চোর বাটপার গুন্ডা বদমাশ এদেশ লুটপাট করেছে, এদেশ রাজনীতি করেছে, এই দেশ ক্ষমতায় থেকেছে। ওনার মতো একজন সৎ খাঁটি দেশপ্রেমিক ব্যক্তি এই দেশের মানে মানুষ আমরা সেবা পেলাম না ওনার। আপনি নিজে উত্তর দিয়েছেন এগুলো সব অপবাদ। যারা ওনার অপবাদ করেছে, ওনার জানাজা, ওনার এদেশে ইতিহাস পৃথিবীতে সারা পৃথিবীতে প্রায় 4000 জানাজা, কাবা শরীফের মধ্যে 100-এর মতো জানাজা হয়েছে। এই দেশের ইতিহাসে কেন, পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা হয়েছে কেন জানি না। ওনার লাশ নিয়ে যে বর্ণাঢ্য র্যালি হয়েছে, পৃথিবীর ইতিহাসে বড় র্যালি হয়েছে কিনা আমি জানি না। এটার মাধ্যমে যারা ওনার বিরুদ্ধে অপবাদ, তাদের গালে একটা জুতার বাড়ি লাগা উচিত কথা। তাদের এরপরে তার মুখ খোলারই কথা না ওনার বিরুদ্ধে। ওনার মানবতা বিরোধী অপরাধ, এগুলো তো অপবাদ আপনিই বলেছেন। উনি কোনো মানবতা বিরোধী অপরাধ করেন নেই। আমি দৃঢ়ভাবে, এটা তো প্রশাসনের ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজে খোদা বলেছে যে প্রসিকিউশন প্রমাণ করতে পারেন। এরপর আর কথা থাকে কি নিয়ে এটা নিয়ে আর কোনো কথা থাকার অবকাশে নাই। আমরা তো সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, এর আগে উনি
আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। সুপ্রিম কোর্টে যদি ন্যায় বিচার হতো, আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি, ওনার বিরুদ্ধে একটা প্রমাণ নেই। ওনার বিরুদ্ধে নাগরিকত্ব মামলায় সরকার পক্ষ হেরে গিয়ে আপিল বিভাগে আপিল বিভাগের 5 জন বিচারপতি সর্বসম্মতভাবে ওনাকে বলেছে ওনার বিরুদ্ধে কোনো মানবাধিকার অপরাধের কোনো অপরাধ নেই। সর্বসম্মতভাবে ওনার পক্ষে রায় দিয়ে উনি নাগরিক হয়েছেন, এই দেশের নাগরিকত্ব ফিরে পেয়েছেন। 23 বছর জুলুমে করে ওনার নাগরিকত্ব হরণ করে রাখা হয়েছিল, জনগণের নেতাকে জনগণের দূরে সরে রাখা হয়েছিল। যে 5 জন বিচারপতি তারা এই দেশের বিচার বিভাগের সব উজ্জ্বল নক্ষত্র। আপনার খোঁজ নিয়ে দেখেন, 4 জন বিচারপতি প্রধান বিচারপতি হয়েছে, 4 জন বয়সের জন্য সম্ভবত আগে ওনার রিটায়ারমেন্ট করেছেন। তারা সর্বসম্মত রায় দিয়েছেন যে উনি একজন খাট্টিকার দেশ, ওনার বিরুদ্ধে কোনো অপবাদ নেই, কোনো অপরাধের অভিযোগ নেই। উনি পাকিস্তান সরকারের সাথে অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন। অখণ্ড পাকিস্তানের পক্ষ থাকা কোনো অপরাধ নয়, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। 1947 সালে ফজলুল্লাহ সোহরাওয়ার্দীর মতো ব্যক্তিরা এদেশে প্রধানমন্ত্রী হয়েছেন, ওনারাই পাকিস্তানের পক্ষে ছিলেন না। ওনারা এই 2 নেশন থিওরি, যে পাকিস্তান ভারত, ওনারা চেয়েছিলেন বাংলাদেশ পাকিস্তান ভারত 3টা রাষ্ট্র হবে। তো যেটা লাহোর রেজলিউশনের মানে লাহোর প্রস্তাবে ফজলুল্লাহ পেশ করেছেন 1940 সালে। তারপরে তো ওনারা এই দেশের মানে মুখ্যমন্ত্রী হয়েছেন। তো ওনারা রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে ভিন্ন কথা। অধ্যাপক গোলাম আজম কোনো মানবতা বিরোধী সাধারণ নয়। আমি আপনাদেরকে সময়ের অভাবে দিচ্ছি না। উনি আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে উনি লোকজনকে আশ্রয় দিয়েছেন। ওনার কাছে যারা ছুটে এসেছে, আমি একজনের উদাহরণ দিই, শেখ সাহেবের আপন ভগ্নিপতি, আমার নামটা মনে, ওনার ভাই, যা শেখ সাহেবের ভগ্নিপতির বাড়ি থেকে, এটা ইউটিউবে আপনার সার্চ দিলে পাবেন, সাইফুদ্দিন চৌধুরী, সূর্য মেয়ে নাম, উনি নিজে এটা একটা ওনার ভিডিও ক্লিপ আছে যে উনি আমাদের ওনাকে ধরে নিয়ে গেছিল পাকিস্তান আর্মি। ওনার স্ত্রী আমার বাসায় এসে আমার বাবাকে বলেছেন, আমার বাবার সাথে সাথে পাকিস্তান সেনা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে, ওনাকে কাকরাইমের টিপটপ লন্ড্রির সামনে ওনাকে গাড়িতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে যে গোলাম আজম তোর নামে সুপারিশ করে তোকে ছেড়ে দিলাম। উনি ওখান থেকে সোজা আমাদের বাসায় এসছে, আব্বার কাছে বলেছে, এবং উনি খুব অসহায়ের মধ্যে বলেছে আমার 5টা মানে যুবতী মেয়ে, সবচেয়ে ছোটো মেয়ে তখন ক্লাস 9-এ পড়ে, বাকিরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আর ছোটো একটা ছেলে, আমি খুব অসহায় অবস্থায়। এবং উনি ওনার পরিবার, উনি ওনার স্ত্রী, 5 মেয়ে, 1 ছেলে আমাদের বাসায় আমরা জায়গা দিয়েছি, আমাদের বাসায় মাসের পর মাস থেকেছে, আমাদের বাসায় থাকা খাওয়ার ব্যবস্থা ওনাদের ব্যবস্থা করেন, যতদিন থাকতে ওনারা থেকেছে। উনি দলমত নির্বিশেষে যে ওনার কাছে এসছে উনি তাদের সাহায্য করার চেষ্টা করছে। ওনাকে যারা কুচক্রী মহল, বিদেশি প্রভুদের ইঙ্গিতে ইশারায়, অর্থ লোভে তারা বিদেশিদের মাস্টার রোলে আছে, তারা এই সমস্ত লোকজন এবং তাদের দোসররা, তাদের দালালরা এই সমস্ত কথা বলে, কোনো প্রমাণহীন কোনো, এগুলো অপবাদ। আপনার এক কথায় আপনি বলে দিয়েছেন, সুতরাং এ কথা নিয়ে আর কোনো প্রশ্ন আসে না। এগুলো সমস্ত অপবাদ, মিথ্যাচার, নির্লজ্জ মিথ্যাচার। তাদের তো এখন আর এগুলো মুখে আনারই কথা নেই। জানাজার পরে দেশের মানুষ ওনাকে ইতিহাসে বাংলাদেশের মুকুটহীন রাজা মানে বিজয় দিয়েছে, ওনাকে এদেশের মানুষ মাথায় উঠিয়ে রাখা উচিত। ধন্যবাদ।